শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো। গত সপ্তাহে আমি একটু অসুস্থ ছিলাম, এখন ইনশাআল্লাহ ভালো। তোমাদের দোয়ায় আমি ভালো আছি। দোয়া করবে তোমরা ভালো থাকতে পারি, তোমরা ভালো থাকবে। তো আজকে যে জিনিসটা পড়াবো টপিক হলো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বেসিস অফ হিরিডিটি। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বেসিস অফ হিরিডিটি, বংশগতির ভৌত এবং রাসায়নিক ভিত্তি। বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি এখানে মিন করা হয়েছে যে ডিএনএ যে বংশগতির ধারক এবং বাহক সেটা প্রমাণ করে দেখো। পরীক্ষা এভাবে আসে আর কি, ডিএনএ যে বংশগতির ধারক ও বাহক সেটা প্রমাণ করে দেখো, অথবা যেখানে ডিএনএ থাকবে না সেখানে আরএনএ বংশগতির ধারক ও বাহক। যেমন আরএনএ ভাইরাসে ডিএনএ থাকে না, আরএনএ থাকে। আরএনএ যে বংশগতির ধারক ও বাহক। তো আমরা জানি জিন থাকে ক্রোমোজোমে। ক্রোমোজোম কি দ্বারা গঠিত? ক্রোমোজোম গঠিত হলো প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ থাকবে এবং আরো কিছু কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থাকে। তো ক্রোমোজোম এবং ডিএনএ ভিতরে পার্থক্য, কিছুটা পার্থক্য রয়েছে। ডিএনএ হলো ক্রোমোজোমের একটা অংশ মাত্র। ক্রোমোজোম কি দ্বারা গঠিত? প্রোটিন প্লাস ডিএনএ প্লাস আদার্স কিছু পদার্থ থাকে, যেমন কার্বোহাইড্রেট লিখতে পারবে, শর্করা লিখতে পারি, কার্বোহাইড্রেট ইত্যাদি ইত্যাদি পদার্থ দ্বারা ক্রোমোজোম গঠিত। তো এখন আমাদের প্রশ্ন হলো, জিন থাকে ক্রোমোজোমে, তো ক্রোমোজোমের কোন অংশটা বংশগতি বহন করে? কোন অংশ? প্রোটিন আর ডিএনএ আর কার্বোহাইড্রেট আর আদার্স? এটাই প্রমাণ করে দেখানোর উদ্দেশ্য। তো বিজ্ঞানীরা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখিয়েছেন যে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ একমাত্র ডিএনএ। বিভিন্নভাবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখিয়েছেন যে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ ডিএনএ। প্রোটিন, কার্বোহাইড্রেট, অন্য পদার্থ এটা স্থাপিত হতে পারে, বা ডিএনএ হলো স্থায়ী পদার্থ। তো সেই হিসেবে ডিএনএই বংশগতির ধারক এবং বাহক হবার কথা। সেটা এটা মুখে বললেই হবে না, বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখিয়েছেন। প্রতিবার ছবি দেবো আজকে। প্রথম যে কয়েকজন বিজ্ঞানী এটা প্রমাণ করে দেখিয়েছেন তাদের নাম হলো অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাকার্থি নামক তিনজন বিজ্ঞানী। অ্যাভেরি, ম্যাকলিওড এন্ড ম্যাকার্থি। ম্যাকার্থি নামক বিজ্ঞানী 1944 সালে এটা প্রমাণ করে দেখিয়েছেন যে ডিএনএ বংশগতির বাহক। কিভাবে প্রমাণ করেছেন ওনারা একটা অর্গানিজম, ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেছিলেন। নিউমোকক্কাস বা ডিপ্লোকক্কাস বলা, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে ট্রান্সফরমেশনের মাধ্যমে, ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রমাণ করিয়ে দেখিয়েছেন যে ট্রান্সফরমেশন নিউমোকক্কাস ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রমাণ করিয়ে দেখিয়েছেন যে ডিএনএ বংশগতির ধারক ও বাহক। ট্রান্সফরমেশনের কথা অর্থ হলো জিন এক জায়গা থেকে অন্য জায়গায় যে নতুন ধরনের জিন তৈরি করে, সেটা হলো ট্রান্সফরমেশন। যেমন এই এক ধরনের জিন, এই একটা জিন, এখান থেকে একটু জিন ট্রান্সফার হয়ে এখানে চলে আসলো, এটি হলো ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রমাণ করে দেখেছেন যে ডিএনএ বংশগতির বাহক। তো নিউমোকক্কাস নিয়ে একটু কথা বলি। নিউমোকক্কাসের দুইটা স্ট্রেন রয়েছে বা দুইটা ভ্যারাইটি রয়েছে। একটা হলো S3 ভ্যারাইটি, আর একটা R2 ভ্যারাইটি। S3 ভ্যারাইটি এরা হলো ক্যাপসুল উৎপাদন করতে পারে, এরকম আর কি, চারিদিকে ক্যাপসুল থাকে। কক্কাস ব্যাকটেরিয়া, ডিপ্লোকক্কাস হতে পারে, এরকম কক্কাস ব্যাকটেরিয়া। এরা হলো কি হয়, নিউমোনিয়া রোগ উৎপাদন করে। সাধারণত ইঁদুরের দেহে এরা নিউমোনিয়া রোগ উৎপাদন করতে পারে। S3 ভ্যারাইটি এদেরকে বলে ভিরুলেন্ট ভ্যারাইটি। ভিরুলেন্ট যারা শক্তিশালী রোগ উৎপাদক তাদেরকে বলে ভিরুলেন্ট ভ্যারাইটি। আর হলো R2 ভ্যারাইটি সেটা হলো নন ক্যাপসুলেটেড, ক্যাপসুল উৎপাদন করে। ক্যাপসুল উৎপাদন করতে বলে তারা শক্তিশালী।
আর এর যেহেতু কোনো আবরণ নাই, কোনো অ্যান্টিবায়োটিক দিলে এটা মারা যায় তাড়াতাড়ি এবং এটা দুর্বল। এটা ব্যাকটেরিয়া দেখে ইঁদুরের দেহে নিউমোনিয়া রোগ উৎপাদন করতে পারে না। সুতরাং এটা হলো এভিরুলেন্ট টাইপস। এই দুই ধরনের অর্গানিজম দেখা যায় নিউমোকক্কাসে, S3 এবং R2। আবার বলছি S3 ইঁদুরের দেহে নিউমোনিয়া রোগ উৎপাদন করতে পারে, ভিরুলেন্ট অর্গানিজম, এবং R2 ইঁদুরের দেহে নিউমোনিয়া রোগ উৎপাদন করতে পারে এবং দুর্বল প্রকৃতির। এর চারিদিকে কোনো ক্যাপসুল আবরণ নাই এবং এর চারিদিকে ক্যাপসুলের আবরণ আছে। এই জিনিসটা আমরা মনে রাখি। তারপর অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্থি কিভাবে পরীক্ষাটা করেছিল, কিছু ছবি আঁকবো। প্রথমে হলো S3 ভ্যারাইটি নিয়ে কি করেছে, S3 ভ্যারাইটির যে এভিরুলেন্ট অর্গানিজম আছে, এখানে কি আছে, এটা তো ডিএনএ আছে, ক্রোমোজোম আছে। এখান থেকে কি করলো, তিনটে জিনিস আলাদা করা হয়েছে। ক্রোমোজোমের ভিতর যে প্রোটিন আছে সেই প্রোটিনটা আলাদা করলো, প্রোটিন। S3 ভ্যারাইটির কথা বলছি, S3 ভ্যারাইটির ক্রোমোজোমের ভিতর যে তিনটে অংশ রয়েছে, প্রোটিন আছে, সেই প্রোটিন আলাদা করলো। তারপর যে ডিএনএ আছে, ডিএনএ আলাদা করলো। কার্বোহাইড্রেট যেটা রয়েছে সেটা আলাদা করা হলো। এরকম তিনটা জিনিস আলাদা করা হলো। আলাদা করার পরে তিনটা টেস্ট টিউব তারা নিয়েছিলেন। তিনটা টেস্ট টিউব নেওয়া হলো। তিনটা টেস্ট টিউব নেওয়ার পরে কি করলো, প্রত্যেকটা টেস্ট টিউবের ভিতরে R2 ভ্যারাইটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিল। R2 যেটা রোগ উৎপাদন করতে পারে না, R2 নিউমোকক্কাস ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেওয়া হলো। ছবি দিতে পারো এরকম ব্যাকটেরিয়ার ছবি। এখানেও তাই করা হলো, প্রত্যেকটাতে R2 ভ্যারাইটি ঢুকিয়ে দেওয়া হলো। এখানেও তাই। তারপর করলো কি, তারপর করলো প্রথম টেস্ট টিউব ধরে, এটা প্রথম টেস্ট টিউব, দ্বিতীয় টেস্ট টিউব এবং তৃতীয় টেস্ট টিউব। প্রথম টেস্ট টিউবে কি করলো, এই টেস্ট টিউবের ভিতরে প্রোটিন ঢুকিয়ে দিল। প্রথম টেস্ট টিউবের ভিতরে প্রোটিন ঢুকিয়ে দিল। দ্বিতীয় টেস্ট টিউবের ভিতরে ডিএনএ ঢুকিয়ে দেওয়া হলো এবং তৃতীয় টেস্ট টিউবের ভিতরে কার্বোহাইড্রেট ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দিয়ে কিছুদিন রেখে দিল। রেখে দেবার পরে দেখা গেল যে কি পরিবর্তন হয়েছে এর ভিতরে। দেখা গেল যে প্রথম টেস্ট টিউবে R2 যে ভ্যারাইটি রয়েছে নিউমোকক্কাসের, R2 ভ্যারাইটি R2-র মধ্যেই রয়ে গেছে, অন্য কোনো পরিবর্তন নাই। যে টেস্ট টিউবে ডিএনএ ঢুকানো হয়েছিল দ্বিতীয় টেস্ট টিউবে, সেখানে দেখা গেল কিছু R2 ভ্যারাইটি ক্যাপসুলেটেড হয়েছে, সবগুলো না, কিছু R2 ভ্যারাইটি ক্যাপসুলেটেড হয়েছে, S3 তে পরিণত হয়েছে, S3 ভ্যারাইটিতে পরিণত হয়েছে, S3 ভ্যারাইটিতে পরিণত হয়েছে। আর তৃতীয় টেস্ট টিউবে কোনো পরিবর্তন হয়নি। এটা দেখা গেল। আবার বলছি, তিনটা টেস্ট টিউব নেওয়া হলো। তিনটা টেস্ট টিউবে প্রত্যেকটাতে R2 ভ্যারাইটি, কিসের R2, নিউমোকক্কাস ভ্যারাইটি, দুর্বল প্রকৃতির নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেওয়া হলো। তারপর করা হলো তিনটা টেস্ট টিউবের, একটা টেস্ট টিউবে প্রোটিন ঢুকিয়ে দেওয়া হলো, আরেকটা টেস্ট টিউবে ডিএনএ ঢুকিয়ে দেওয়া হলো। এই ডিএনএ, প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রত্যেকে নেওয়া হলো S3 ভ্যারাইটি, S3 ভ্যারাইটি যে শক্তিশালী নিউমোকক্কাস যারা রোগ উৎপাদন করতে পারে। এখানে প্রোটিন ডিএনএ আলাদা করা হলো, প্রোটিন একটা টেস্ট টিউবে ঢোকানো হলো, ডিএনএ আরেকটা টেস্ট টিউবে ঢোকানো হলো এবং কার্বোহাইড্রেট আরেকটা টেস্ট টিউবে ঢোকানো হলো। দেখা গেল যে প্রোটিন যে টেস্ট টিউবে ঢোকানো হয়েছে R2 ভ্যারাইটির কোনো পরিবর্তন হয় নাই। কার্বোহাইড্রেট যে টেস্ট টিউবে ঢোকানো হয়েছে সেখানেও R2 ভ্যারাইটির কোনো পরিবর্তন হয় নাই। বাট ডিএনএ যে টেস্ট টিউবে ঢোকানো হয়েছিল তার কিছু R2 ভ্যারাইটি S3 ভ্যারাইটিতে পরিণত হয়েছে। তার মানে কি বোঝায়, প্রোটিন এই ভ্যারাইটি পরিবর্তনে কোনো ভূমিকা পালন করে না, কার্বোহাইড্রেট এই ভ্যারাইটির পরিবর্তনে কোনো ভূমিকা পালন করে না। বাট ডিএনএ যে টেস্ট টিউবে ঢুকানো হয়েছিল সেই টেস্ট টিউবের R2 ভ্যারাইটি S3 ভ্যারাইটিতে পরিণত হয়েছে। কাজটা কে করেছে? অবশ্যই ডিএনএ এই কাজটা করেছে। কিভাবে করেছে? ট্রান্সফরমেশনের মাধ্যমে। মানে R2 ভ্যারাইটির ডিএনএ এবং S3 ভ্যারাইটির যে ডিএনএ আছে সেই S3 ডিএনএ R2 ডিএনএর সাথে মিলিত হয়। মনে করো R2 ডিএনএ এটা
এর সাথে H3 ডিএনএ মিলিত হয়ে এটাকে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াতে পরিণত করেছে। কাজে এই রূপান্তর, এই যে ট্রান্সফরমেশন, দ্যাট মিনস রূপান্তর, এই রূপান্তরটা কে করলো? ডিএনএ করলো। প্রোটিন বা অন্য কোনো পদার্থ এই রূপান্তরটা করতে পারে না। সো ডিএনএ ইজ দ্য কজ অফ জেনেটিক ইনফরমেশন। জেনেটিক ইনফরমেশনের জন্য দায়ী হলো ডিএনএ। তার মানে কি? হেরিডিটি। ডিএনএ হলো বংশগতির বাহক, মানে বংশগতি পরিবর্তন করে ফেলো, একটা স্ট্রেনকে আরেকটা স্ট্রেনে পরিণত করে ফেললো, সেটা ডিএনএ এর মাধ্যমে সম্ভব। তার মানে জিন, ডিএনএতেই জিন থাকে, এই জিন ট্রান্সফারের মাধ্যমে R2 ভ্যারাইটিকে H3 ভ্যারাইটিতে পরিণত করেছে। এই পরীক্ষাটা করেছিল অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাকার্থি। বিখ্যাত পরীক্ষা, পরীক্ষায় আসে, ভালো করে খেয়াল করবে, সহজ কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো it is complete. আর অনেক পরীক্ষা রয়েছে। দ্বিতীয় যে পরীক্ষাটা সেটা হলো হার্সি এন্ড সেজ এর পরীক্ষা। হার্সি এবং সেজ নামক বিজ্ঞানী, তারাও পরীক্ষা করে দেখিয়েছিল যে ডিএনএ বংশগতির বাহক। হার্সি এন্ড সেজ নামক বিজ্ঞানী, ওনারাও পরীক্ষা করে দিয়ে গেছেন যে ডিএনএ বংশগতির ধারক ও বাহক, এবং ওনারা এই পরীক্ষাটা করেছেন 1952 সালে। অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্থি পরীক্ষা করেছিল 1944 সালে। ট্রান্সফরমেশন মাধ্যমে হার্সি এন্ড সেজ পরীক্ষাটা করেছে 1952 সালে। তারা কি করেছেন? তারা করেছে কিছু তেজস্ক্রিয় সালফার এবং ফসফরাস নিয়েছিল। তেজস্ক্রিয় সালফার এবং ফসফরাস। সালফার এবং ফসফরাস একটা ব্যাপার রয়েছে। ডিএনএ কি দ্বারা গঠিত? আমরা জানি ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত। অ্যাটেনশন প্লিজ, ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত। নিউক্লিওটাইডের ভিতরে কি থাকবে? 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার থাকবে, এক অণু 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার থাকবে, একটা নাইট্রোজেন বেস থাকবে, দ্যাট মিন্স এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, যে কোনো একটা থাকবে, এবং থাকবে ফসফরাস। ডিএনএ এর অংশ কিন্তু ফসফরাস। তো ওনারা সালফার, তেজস্ক্রিয় সালফার S35, সালফার এবং তেজস্ক্রিয় ফসফরাস P32, এরকম দুইটা জিনিসকে আলাদা করছে। সালফার থাকে প্রোটিনের ভিতরে, ফসফরাস থাকে ডিএনএ এর ভিতরে। ডিএনএ এর একটা উপাদানই হলো ফসফরাস বা ফসফরিক অ্যাসিড। এটাকে তেজস্ক্রিয় করা হলো, সালফারকে তেজস্ক্রিয় করা হলো, ফসফরাসকে তেজস্ক্রিয় করা হলো। এই তেজস্ক্রিয় মাধ্যমে কি করলো? ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করলো। ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করানো হলো। এটা ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করানো হলো। তারপর কি করলো? এই এই যে তিনটা জিনিস, ইকোলাই ব্যাকটেরিয়াকে তেজস্ক্রিয় সালফার এবং ফসফরাস মাধ্যমে গ্রো করানো হলো। এই ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই, ইসেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া, এই ইকোলাই ব্যাকটেরিয়াকে T2 ফাজ দ্বারা আক্রমণ করানো হলো। T2 ফাজ ভাইরাস দ্বারা আক্রমণ করানো হলো। তো ভাইরাসের এখানে ডিএনএ থাকে, আক্রমণ করানো হলো। তারপর কি হবে? T2 ফাজ যেহেতু এটা ইকোলাই ব্যাকটেরিয়াকে লাইসিস করে, তার সংখ্যা বৃদ্ধি করে, বংশ বৃদ্ধি করবে। তো বংশ বৃদ্ধি করবে, নতুন ভাইরাস তৈরি হবে। নতুন ভাইরাস, দেখি নতুন ভাইরাস, একটা ভাইরাস আর কি, নতুন ভাইরাস মানে বের হয়ে আসলো, ইকোলাইকে লাইসিস করে, লাইসিস করে বের হয়ে আসবে। তো এই ভাইরাসের বৈশিষ্ট্য কি হবে? এই ভাইরাসের প্রোটিন কোড দেখা যায় S35, যে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছিল। প্রোটিনে থাকে সালফার S35, ডিএনএ এর ভিতর পাওয়া গেল P32, তেজস্ক্রিয় ফসফরাস পাওয়া গেল। এই রকমের ভাইরাস তৈরি হলো, যার প্রোটিন কোডে সালফার রয়েছে এবং ডিএনএ এর ভিতরে ফসফরাস রয়েছে। ডিএনএ এর ভিতরে ফসফরাস থাকার কথা, প্রোটিনের ভিতরে সালফার থাকার কথা, তাই হলো। তারপর কি? পরীক্ষাটা এখানে শেষ হয়ে যায় নাই, আরো পরীক্ষা করে দেখাতে হবে। এখানে কিছুটা প্রমাণ হয় যে এই ডিএনএ এর ভিতরে ফসফরাস এসেছে। তার মানে কি? ডিএনএ যেহেতু গঠন ফসফরাস দ্বারা গঠিত, ডিএনএ এই জিনিসটা বহন করে, ফসফরাস বহন করে, এবং ডিএনএ ভাইরাসের ভিতরে আছে। পরবর্তীতে ইকোলাই, নরমাল ইকোলাই ব্যাকটেরিয়াকে, নরমাল ইকোলাই ব্যাকটেরিয়া, এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে পার্থক্য হলো
এটা টেস্টের মাধ্যমে গ্রো করানো হয়েছে ইকোলাই ব্যাকটেরিয়া, বাট এটা হলো নর্মাল কন্ডিশনে, নর্মাল মিডিয়ামে গ্রহণ করানো হলো, নর্মাল মিডিয়াম এ গ্রো করা ইকোলাই ব্যাকটেরিয়া। এটাকে কি করা হলো? এই ভাইরাস দ্বারা আক্রমণ করানো হলো, যে ভাইরাসের তেজস্ক্রিয় সালফার এবং তেজস্ক্রিয় ফসফরাস রয়েছে, এই ভাইরাস দ্বারা আক্রমণ করানো হলো। তো আমরা জানি এটা কি হবে, এটাও লাইসিস করবে, এখান থেকে কি হবে, এই ডিএনএটা চলে আসবে ভিতরে, ডিএনএ চলে আসবার পরে প্রোটিন কোড টোড ইত্যাদি তৈরি হবে, নতুন ভাইরাস তৈরি হবে, এখান থেকে আরেকটা নতুন ভাইরাস নাকি আর একটা নতুন ভাইরাস তৈরি হলো। সে কি হলো, এই ইকোলাই ব্যাকটেরিয়াকে, অবশ্যই ইকোলাই ব্যাকটেরিয়া নরমাল মিডিয়ামে গ্রো করা ইকোলাই ব্যাকটেরিয়া, সেই ইকোলাই ব্যাকটেরিয়াকে এই ভাইরাস, যে ভাইরাসের প্রোটিন কোডে S35 রয়েছে এবং এর ডিএনএ এর ভিতরে ছিল P32 ছিল, P32 ছিল, সেই ভাইরাসের, এই ভাইরাস এটাকে লাইসিস করে নতুন এক ধরনের ভাইরাস তৈরি করবে, যে ভাইরাসের ডিএনএ তে P32 পাওয়া গেল, কিন্তু প্রোটিনে কোনো S35 পাওয়া গেল না, প্রোটিন কোডে কোনো S35 পাওয়া গেল না, বাট ডিএনএ এর ভিতর P32 পাওয়া গেল। কি বোঝা যায়? আবার বলছে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়াকে তেজস্ক্রিয় সালফার এবং ফসফরাস মিডিয়ামে গ্রো করানো হলো। এই ধরনের ইকোলাই ব্যাকটেরিয়াকে টিটো ব্যাক্টেরিওফাজ দ্বারা আক্রমণ করানো হলো। আমরা জানি টিটো ব্যাক্টেরিওফাজ ইকোলাই ব্যাকটেরিয়াকে লাইসিস করে সংখ্যা বৃদ্ধি করে, তো লাইসিস করে সংখ্যা বৃদ্ধি করলো, তো লাইসিস করে যে সংখ্যা বৃদ্ধি করলো, সেই ভাইরাসের বৈশিষ্ট্য কি হলো, তার সালফার কোডে, তার প্রোটিন কোডে দেখা যায় সালফার রয়েছে এবং ডিএনএ তে ফসফরাস রয়েছে, এটা স্বাভাবিক, তাই দেখা গেল। পরবর্তীতে কি হলো, এই ভাইরাস দ্বারা অন্য একটা নরমাল মিডিয়ামে গ্রো করা ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করানো হলো। আক্রমণ করানোর ফলে যে ব্যাপারটা হয়, টিটো ফাজের কাজ হলো ইকোলাই ব্যাকটেরিয়াকে লাইসিস করবে, লাইসিস করে যে নতুন ভাইরাস তৈরি হলো, একটা ইকোলাই ব্যাকটেরিয়া 230 থেকে 250টা পর্যন্ত টিটো ফাজ তৈরি হতে পারে। তাই এই ক্ষেত্রে দেখা গেলো যে টিটো ফাজ তৈরি হলো, আর একটা ফাসের ভিতরেও প্রোটিন কোডে S35 পাওয়া গেল না, বা প্রত্যেকটা ডিএনএ তে P32 রয়েছে। তার মানে কে বংশগতিক বৈশিষ্ট্য কে বহন করে নিয়ে আসলো, ডিএনএ, নট প্রোটিন। প্রোটিনের কোনো এখানে S35 পাওয়া গেল না, কোনো ভাইরাসই বা কোনো ব্যাক্টেরিওফাজই S35 পাওয়া গেল না, বা প্রত্যেকটা ডিএনএ ভিতর P32 পাওয়া গেল। তার মানে কি এই P32 দ্যাট মিন্স হলো ফসফরাস ডিএনএ এর অংশ, ডিএনএ বংশগতির বাহক, নট প্রোটিন। অসুবিধা আছে? এটা হার্সি এবং চেজ এর পরীক্ষা, হার্সি এবং চেজ এর পরীক্ষা, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসতে পারে, নির্দিষ্ট করে দিতে পারে হার্সি এবং চেজ কিভাবে পরীক্ষা করে দেখিয়েছেন যে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক। তো এটা হলো হার্সি এবং চেজ এর পরীক্ষা। আশা করি আর বলার আবশ্যকতা নেই। বইতে ছবি, অনেক বইতে ছবি এভাবে পাবে না, আমি যেভাবে ছবি এঁকেছি তোমরা সেইভাবে পরীক্ষায় ছবি আঁকবে, বুঝতে সুবিধা হবে। এইভাবে জাস্ট S35 তেজস্ক্রিয় নিচে লিখে দেবে, তেজস্ক্রিয় S35, তেজস্ক্রিয় P32, এই মিডিয়ামে গ্রো করানো হলো ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়াকে এইভাবেই বর্ণনা করবে, এই ইকোলাই ব্যাকটেরিয়াকে টিটোফাস ভাইরাস দ্বারা আক্রমণ করানো হলো, ভাইরাস লাইসিস করে যে নতুন ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি করলো, সেই ভাইরাসে কি দেখা গেল, প্রোটিন কোডে S35 দেখা গেল এবং ডিএনএ তে P32 দেখা গেল। পরবর্তীতে কি করা হলো, একটা নরমাল মিডিয়ামে জন্মানো ইকোলাই ব্যাকটেরিয়াকে ওই ভাইরাস বিশিষ্ট ভাইরাস দ্বারা, যে ভাইরাসের তেজস্ক্রিয় প্রোটিন কোড রয়েছে S35 এবং তেজস্ক্রিয় P32 রয়েছে, সেই ভাইরাস দ্বারা ইকোলাই ব্যাকটেরিয়াকে, নরমাল মিডিয়ামে গ্রো করা ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করানো হলো। তো টিটোফাজের কাজই হলো ইকোলাইকে লাইসিস করবে। এইবার লাইসিস করে যে নতুন টিটোফাজ পাওয়া গেল, তার প্রোটিন কোডে কোথাও S35 পাওয়া গেল না, মানে প্রোটিন পাওয়া গেল না, ওই প্রোটিন যে প্রোটিনকে আইডেন্টিফাই করা হয়েছিল, মার্ক করেছিল S35 দ্বারা, মার্ক করা, এটা তেজস্ক্রিয় করা হয়েছে, কেন মার্ক করা হয়েছে, এটা তেজস্ক্রিয় হয়েছে, মার্ক করা হয়েছে, এই মার্ক সালফার এখানে পাওয়া গেল না, কিন্তু মার্ক
ডিএনএ এখানে পাওয়া গেল, তার মানে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক। এগুলো ডিএনএ যদি বংশগতির ধারক ও বাহক নাম্বার একটু বেশি থাকলে 7-8 থাকলে দুইটাই দেবে, এভেরি ম্যাট্রিওর ম্যাকার্থি পরীক্ষা, হার্সি এবং সিএজের পরীক্ষা। তো আমরা জানি যে সব সময় ডিএনএ থাকে না, কখনো কখনো আরএনএও থাকে, এবং সেই আরএনএ বংশগতির ধারক ও বাহক। ডিএনএ থাকে না, আরএনএ থাকে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস, তারপর কোভিড-19 ভাইরাস, এইচআইভি ভাইরাস, এখানে শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত। সেই আরএনএ, ডিএনএ না থাকলে আরএনএ বংশগতির ধারক ও বাহক, সেটা তো প্রমাণ করে দেখাতে হবে। আরএনএ নট প্রোটিন, এই তো প্রোটিন নয় বা অন্য কোনো পদার্থ না, আরএনএ বংশগতির ধারক ও বাহক, সেটা প্রমাণ করে দেখাতে হবে। এই ক্ষেত্রে দুইজন বিজ্ঞানী কাজ করেছিলেন, কনরাড, ফ্রাঙ্কেল কনরাড এবং সিঙ্গার। কনরাড এবং সিঙ্গারের পরীক্ষা। কনরাড এন্ড সিঙ্গার নামক দুজন বিজ্ঞানী 1957 সালে প্রমাণ করে দেখেন যে আরএনএ বংশগতির ধারক ও বাহক। আরএনএ বংশগতির ধারক বাহক, সেটা অবশ্যই এই ক্ষেত্রে যেখানে ডিএনএ থাকবে না। তো ওনারা কি কাজ করেছিলেন? ওরা টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে কাজ করেছিলেন। আমরা জানি টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো গাছে মোজাইক রোগ সৃষ্টি করে। তো এরকম একটা টোবাকো মোজাইক ভাইরাসকে টোবাকো পাতা থেকে যেখানে সিমটম তৈরি করে সেখান থেকে আলাদা করা হলো টোবাকো মোজাইক ভাইরাস। তো ভাইরাসে জানি প্রোটিন কোড থাকবে, আর কি থাকে? আরএনএ থাকে। এটা হলো আরএনএ, এটা হলো প্রোটিন কোড। এই ক্ষেত্রে কি করলো? এভেরি হার্সি এবং সিএস যেটা করেছিল, আইসোটোপ তৈরি করেছিল, তেজস্ক্রিয় প্রোটিন তৈরি করেছিল, তেজস্ক্রিয় ডিএনএ তৈরি করেছিল। এখানেও তারা তাই করেছিল, তেজস্ক্রিয় প্রোটিন S35 এবং তেজস্ক্রিয় ডিএনএ P32 ওনারা মার্ক করার জন্য এটা তেজস্ক্রিয় করেছিল। একটা টোবাকো মোজাইক ভাইরাস নিল টোবাকো পাতা থেকে, যেখানে সিমটম তৈরি করেছে। সিমটম তৈরি করার পরে ওখান থেকে টোবাকো ভাইরাসকে আলাদা করলো টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। টিএমবিকে আলাদা করা হলো। আলাদা করার পর আমরা জানি এটা শুধুমাত্র প্রোটিন, চারিদিকে প্রোটিন থাকবে, ভিতরে থাকে আরএনএ, নট ডিএনএ, আরএনএ থাকবে। তো সেটাকে তেজস্ক্রিয় করলো মার্ক করার জন্য, প্রোটিনকে S35 দ্বারা এবং ডিএনএকে P32 দ্বারা মার্ক করা হলো। ডিএনএ কে P32 কেন বারবার বলছি? যেহেতু ডিএনএর অংশ হলো প্রোটিন আর সালফার হলো, ডিএনএর অংশ হলো ফসফরাস আর প্রোটিন হলো সালফার অংশ। তো এবার মার্ক করার পরে কি করলো? এখান থেকে ডিএনএ এবং প্রোটিনকে তারা আলাদা করলো। ডিএনএ আলাদা করা হলো এবং প্রোটিনকে আলাদা করা হলো। কোন প্রোটিন? যে প্রোটিন S35 রয়েছে, S35 তেজস্ক্রিয়, আর ডিএনএ হলো P32। প্রোটিন এবং ডিএনএ কে আলাদা করা হলো। S35 কোথাও যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। S35 কোথাও যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো P32 এবং S35 এটা আলাদা করা হলো। আলাদা করার পরে কি হলো? এই P32 দ্বারা কি করলো? টোবাকো পাতাকে আক্রমণ করানো হলো। আর্টিফিশিয়াল টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো পাতাকে আক্রমণ করানো হলো, এবং এই P32 S35 দ্বারাও টোবাকো পাতাকে আক্রমণ করানো হলো। তো এই ক্ষেত্রে মোজাইক রোগ উৎপাদন হবে, ডিএনএ যেখানে তো হলো, আর এখানে কোনো রোগ উৎপাদন হবে না। P32 বা যে ডিএনএটাকে আলাদা করা হলো, সেই ডিএনএ টোবাকো, সুস্থ টোবাকো পাতায় ইনজেক্ট করে দিল, এবং এই যে প্রোটিন S35 সেটাও সুস্থ টোবাকো পাতায় ইনজেক্ট করে দেওয়া হলো। দেখা গেল যে P32 যে পাতা ইনজেক্ট করা হলো সে পাতা রোগ দ্বারা আক্রান্ত হলো এবং মোজাইক রোগ দেখা গেল। বাট যে পাতা S35 ইনজেক্ট মানে ঢুকে দিল বা ইনোকুলেশন করা হলো, সে পাতায় কোনো রোগের লক্ষণ দেখা গেল না।
এটা স্পষ্টভাবে বোঝা যায় যে ডিএনএ এর কারণে, এটা তো ডিএনএ শুধু, এটা প্রোটিন, ডিএনএ এর কারণেই এখানে রোগ উৎপাদন হয়েছে, প্রোটিনের কারণে রোগ উৎপাদন করতে পারে। তাহলে কে এই কাজটা করলো? ডিএনএ। সো ডিএনএ ইজ দ্য জেনেটিক্যাল পদার্থ, জেনেটিক পদার্থ। তো এখান থেকে এই যে মোজাইক ভাইরাসের যে লক্ষণ হলো, এখান থেকে আবার ডিএনএ কে আইসোলেশন করলো, মানে ভাইরাসটাকে আইসোলেশন করলো, আইসোলেশন করার পরে দেখা গেল এর পিতে ডিএনএ তে কি P32 রয়েছে, P32 রয়েছে, এবং এর প্রোটিন কোডে S35 নাই। আর এখানে যেহেতু কোনো মোজাইক রোগ সৃষ্টি হয়নি, কাজে এখানে কোনো ভাইরাস পাওয়া যায়নি। আবার বলছি, এই মোজাইক রোগ এখানে হলো, যার ভিতরে ডিএনএ ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার ভিতরে মোজাইক রোগ হলো। মোজাইক রোগ হওয়ার পরে ওখান থেকে সিমটম নিয়ে ভাইরাসকে আইসোলেশন করা হলো। ভাইরাসকে আইসোলেশন করার পরে দেখা গেল এর ডিএনএ তে P32 রয়েছে এবং প্রোটিন কোডে কোনো S35 নাই, নতুন ধরনের প্রোটিনের আবরণ তৈরি হয়েছে। আর এখানে যেহেতু এখানে হলো সালফার মানে প্রোটিন, এই প্রোটিনটাকে সুস্থ তামাক পাতা ইনজেক্ট করা হলো। সুস্থ তামাক পাতা রোগ দ্বারা আক্রমণ হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু এটা একটা কেমিক্যাল পদার্থ প্রোটিন, এবং এটা রোগ দ্বারা আক্রান্ত হলো না, কোনো ভাইরাস উৎপাদন হলো না। সো প্রোটিন ইজ নট দ্য হেরিডিটিক্যাল ম্যাটেরিয়াল, প্রোটিন ইজ নট হেরিডিটিক্যাল ম্যাটেরিয়াল, ডিএনএ ইজ দ্য হেরিডিটিক্যাল ম্যাটেরিয়াল। এইভাবে কনরাড এবং সিঙ্গার 1957 সালে প্রমাণ করলেন যে আরএনএ, ডিএনএ যেখানে থাকবে না সেখানে অংশ আরএনএ বংশগতির ধার উপর পাবো। এই পরীক্ষাটা আর একটু ইলংগেট করে দেখানো যেতে পারে। এই পরীক্ষাটাই আর একটু ইলংগেট করে, এবং ওনারা সেটা করেছিল দুইটা আক্রান্ত তামাক পাতা, দুই ধরনের টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা এটাকে আক্রমণ করানো হলো। এটাই দেখা গেলো এক ধরনের মোজাইক হলো, আরেকটাই অন্য ধরনের মোজাইক হলো। একটা রঙিন দিলে ভালো হয় বা এভাবে দিতে পারি। দুইটা টোবাকো মোজাইক ভাইরাসই তামাক পাতায়, সুস্থ তামাক পাতায় রোগ উৎপাদন করতে পারে। এটাকে বলতে স্ট্রেন, মানে ভ্যারাইটি 1 আর এটা হলো ভ্যারাইটি 2, স্ট্রেন 2। স্ট্রেন 2 কি ভাইরাস? স্ট্রেন টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন 1 এবং টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন 2, দুইটাই রোগ উৎপাদন করতে পারে। দুইটার কলোনি ধরি আলাদা, আর কি আলাদা সিমটম তৈরি করে, আলাদা কলোনি। তারপর কি হলো, এইটা থেকে দুইটা থেকে কি করা হলো, ভাইরাসকে পৃথক করা হলো। এখান থেকে প্রথম এই যে স্ট্রেন 1 আছে, সেই স্ট্রেন 1 থেকে ডিএনএ কে আলাদা করা হলো, স্ট্রেন 1 থেকে ডিএনএ কে আলাদা করা হলো, এবং স্ট্রেন 2 থেকে প্রোটিনকে, স্ট্রেন 2 থেকে প্রোটিনকে আলাদা করা হলো, যে প্রোটিনকে আলাদা করা হলো। এটা হলো ডিএনএ, এটা হলো প্রোটিন। খেয়াল করবে, স্ট্রেন 1 থেকে 1 এর যে ভাইরাস আছে, সে ভাইরাসে প্রোটিন ডিএনএ, সরি ডিএনএ নয় আরএনএ, সেই আরএনএ কে আলাদা করা হলো, আর এখান থেকে প্রোটিনকে আলাদা করলো। এখান থেকে আরএনএ নেওয়া হয়নি, আরএনএ এবং প্রোটিন দুইটা ভ্যারাইটি থেকে নেওয়া হলো। তারপর কি করলো, এই দুইটা মিলে নতুন একটা ভাইরাস তৈরি করা হলো। তো যার প্রোটিন কোডটা আছে, প্রোটিন হলো, আর ডিএনএ হলো, এরকম ডিএনএ হলো, নতুন এক ধরনের ভাইরাস তৈরি করলো, যার ভিতরে স্ট্রেন 1 এর ডিএনএ আছে এবং যার প্রোটিন কোডটা হলো স্ট্রেন 2। স্ট্রেন 1 এর ডিএনএ, স্ট্রেন 1 এর ডিএনএ আরএনএ, বারবার বলি আরএনএ, আর স্ট্রেন 2 এর প্রোটিন। তাহলে নতুন একটা ভাইরাস তৈরি হলো। এখন কি করব, এই ভাইরাস দ্বারা সুস্থ তামাক পাতাকে আক্রমণ করানো হবে। পরবর্তী ধাপে ওই নতুন ভাইরাস দ্বারা সুস্থ তামাক পাতাকে আক্রমণ করানো হলো, মানে ইনকুলেট করে দেওয়া হলো, ঢুকিয়ে দিল সুস্থ তামাক পাতার দেহের ভিতরে। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে দেখা যায় রোগ উৎপাদন হয়েছে। বাট কেমন হয়েছে রোগের লক্ষণগুলা? এই যে যেখান থেকে ডিএনএ বা আরএনএ নেওয়া হয়েছিল, সেই আরএনএ পাতায় যে রকমের সিমটম তৈরি করেছিল, এই পাতায় সেই রকমের সিমটম তৈরি হয়েছে।
বাট যেখান থেকে প্রোটিন নিয়ে নেওয়া হয়েছিল সেখানে যে ধরনের সিমটম তৈরি হয়েছিল এখানে সেই ধরনের কোনো সিমটম দেখা গেল না। কোন ধরনের সিমটম দেখা গেল? যার থেকে ডিএনএ নেওয়া হয়েছিল, যে পাতার থেকে, যে পাতার ভাইরাস থেকে আরএনএ নেওয়া হয়েছিল, সেই পাতার ভাইরাসের আরএনএ যেভাবে সিমটম তৈরি করে এই পাতায়, নতুন পাতায় সেই রকমের আরএনএ এখানে যে সিমটম তৈরি করেছিল সেই ধরনের সিমটম তৈরি হয়, নট এই রকমের যেখান থেকে প্রোটিন নিয়ে হয়েছিল সেরকমের সিমটম তৈরি করে না। আরএনএ থেকে যে রকমের সিমটম নেওয়া হয়েছিল সেই পাতার সেই রকমের সিমটম দেখা যায়। তার মানে কি স্পষ্টভাবে বোঝা যায়, আরো ক্লিয়ার ভাবে বোঝা যায় আরএনএ বংশগতির বাহক। এই আরএনএ, এই যে আরএনএ আছে, এই আরএনএ এখানে যে সিমটম তৈরি করেছিল এখানেও সেই ধরনের সিমটম তৈরি করেছে। এই যে প্রোটিন, এই প্রোটিন এখানে কোনো সিমটম তো তৈরি করে না, প্রোটিন এখানে কোনো মানে প্রোটিনের কোনো এখানে লক্ষণ দেখা গেল, মানে এই ধরনের যে সিমটম দেখা যায় দ্বিতীয় স্ট্রেনের সেই ধরনের কোনো সিমটম দেখা যায় না। সুতরাং আরএনএ বংশগতির ধারক ও বাহক। এবং এখান থেকে এই ভাইরাস নিয়ে আবার পরীক্ষা করে দেখলো কি আছে ভাইরাসে, ভাইরাসের আরএনএ এখানে P32 রয়েছে, P32 এখানে যায়নি, আরএনএ পাওয়া গেল। এবং এই আরএনএ এখানে যে আরএনএ নেওয়া হয়েছিল এই আরএনএ একই রকমের। এবং এই প্রোটিন নট এই প্রোটিন বা এই প্রোটিনের মতো না, একটা নতুন এক ধরনের প্রোটিন তৈরি হবে, সরি এই প্রোটিনের মতো। আরএনএ তো এই আরএনএর মতোই, এবং এই প্রোটিনটাও হলো এই প্রোটিনের মতো, নট এই প্রোটিন এর মতো। তাহলে এই আরএনএ যে আরএনএ তৈরি করলো সেই প্রোটিনটাও হবে আর যে প্রোটিন কোড ছিল সেই প্রোটিন কোডের মতো। সো আরএনএ বংশগতির ধারক বাহক, নট প্রোটিন বংশগতির ধারক বাহক। আজকে এই পর্যন্তই। অন্য কোনো প্রশ্ন থাকলে তো মানে করতে বলে ভালো হতো। প্রশ্ন বুঝে যাচ্ছে না, ওখানে কোনো প্রশ্ন দিয়েছে কিনা, পরবর্তীতে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি বলবো। পরীক্ষা আসে কিভাবে আসে, ডিএনএ যে বংশগতির ধারক ও বাহক প্রমাণ করে দেখাও, অথবা যে ক্ষেত্রে ডিএনএ থাকে না আরএনএ সেই ক্ষেত্রে বংশগতির যে ধারক বাহক সেটা প্রমাণ করে দেখাও। কনরাড এবং সিঙ্গারের পরীক্ষা বর্ণনা করো, এভাবে আসতে পারে। কনরাড এবং সিঙ্গারের পরীক্ষা বর্ণনা করো 5-6 নাম্বার, তো পুরোটাই প্রথম থেকে এই পর্যন্ত বর্ণনা করবে। অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাকার্থির পরীক্ষা বর্ণনা করো। তো হার্সি এবং সেজের পরীক্ষা বর্ণনা করো। দ্যাট ইজ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। ভৌত রাসায়নিক মানে ডিএনএ যে বংশগতির ভৌত রাসায়নিক পদার্থ বা আরএনএ যে বংশগতির ভৌত রাসায়নিক পদার্থ সেটা প্রমাণ করে দেবো। শেষ, আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অসুবিধা নেই। নেক্সট ক্লাসে কী নেবো সেটা ব্যাপার রয়েছে, এই বোর্ডে তো খুব বেশি দেখানো যায় না, দেখা যাক।